রাজধানী ঢাকা যদি হয় দেশের অর্থনীতির মস্তিষ্ক, তাহলে চট্টগ্রাম তার ফুসফুস। দেশের রাজস্বের একটি বড় অংশ আসে এই শহর থেকে। কিন্তু এমন অর্থনৈতিক হৃৎপিণ্ডে দাঁড়িয়ে কতটা উন্নয়ন পৌঁছেছে মানুষের কাছে, আর এখানকার মানুষ আসছে নির্বাচন নিয়ে কি ভাবছে? এখানকার অর্থনৈতিক শক্তির সাথে কি রাজনৈতিক অগ্রাধিকার তাল মিলাতে পারছে? এমন সব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো চ্যানেল 24 এর নির্বাচন নিয়ে বিশেষ আয়োজন এন মোহাম্মদ ব্যালটে বাংলাদেশে। চট্টগ্রাম শহরের সিআরবি শিরিষতলা থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি জিনিয়া কবি সূচনা। আমার সাথে আছেন এখানকার বিভিন্ন রাজনৈতিক দলের সংসদীয় আসনের প্রার্থীরা এবং আছেন স্থানীয় ভোটাররা। আমার সাথে শুরুতেই আছেন আবু সুফিয়ান, বিএনপি প্রার্থী, চট্টগ্রাম ৯ আসন, কোতোয়ালি ডবলমুড়ি। এবং আমার সাথে আছেন আসমা আক্তার, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মার্ক্সবাদী। এবং আমার সাথে আছেন মোহাম্মদ শফুল আলম, জামাত প্রার্থী, চট্টগ্রাম ১১। আমি শুরুতে একটু যেতে চাই, আমাদের চট্টগ্রাম সেন্টারের সিনিয়র রিপোর্টার রনি দত্ত আছেন। আপনার কাছে একটু শুরুতে জেনে নিতে চাই যে এই শহরের পরিস্থিতিগুলো কি কি সীমাবদ্ধতা রয়েছে, প্রতিনিয়ত আসলে নাগরিক জীবন কি কি সমস্যার সম্মুখীন হয়? সূচনা, প্রথমেই বলতে চাই চট্টগ্রাম এই যেই জায়গাটি আসলে আমরা অবস্থান করছি ভৌগোলিকভাবে অন্য জেলার চেয়ে সবচেয়ে অনন্য একটি জায়গা, যেখানে এখানে পাহাড় রয়েছে, সমুদ্র রয়েছে, নদী রয়েছে। তো এমন অনন্য জায়গা কিন্তু আর বাংলাদেশে অন্য কোথাও নেই। তো সেক্ষেত্রে এটার সম্ভাবনাটাও কিন্তু অনন্য। তো এই সম্ভাবনাটা প্রথমে যদি বলতে চাই তাহলে এটা হচ্ছে চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম সারা দেশের অর্থাৎ যে রাজস্ব, তার রাজস্ব প্রায় ৮০% আসে আমদানি রপ্তানির কিন্তু এই চট্টগ্রাম থেকেই। তো এই বন্দর কেন্দ্রিক নানা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এই বন্দর হতে পারে এই অঞ্চলের একটি বাণিজ্যিক হাব, অর্থাৎ নেপাল, ভুটান থেকে শুরু করে উত্তর ভারতের যদি আমি কথা বলি, সেসব জায়গাগুলোতে যোগাযোগের অন্যতম একটি সেন্টার হতে পারে এই চট্টগ্রামের বন্দর। এবং একই সাথে আর যে সম্ভাবনাগুলো রয়েছে তার কিন্তু হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। চট্টগ্রামে আপনি জানেন যে অনেকগুলো বিশেষ অর্থনৈতিক অঞ্চল রয়েছে, তার মধ্যে মিরসরাই একটি অন্যতম। এখানে বিনিয়োগের সুযোগ রয়েছে, বিদেশি আন্তর্জাতিক যে বিনিয়োগ, সেই বিনিয়োগকে আসার যেমন সুযোগ রয়েছে, এখানে কর্মসংস্থানের সুযোগ রয়েছে। একই সাথে বিদেশি বিনিয়োগ যখন আসবে তখন তাদের যে প্রযুক্তি, আধুনিক যে প্রযুক্তি, সে প্রযুক্তির ব্যবহার বাড়বে এবং আমার দেশের যে কর্মসংস্থান বা যারা দক্ষ জনবল গড়ে ওঠার এখানে একটি অমিত সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং একই সাথে এইসব যে বিদেশি বিনিয়োগগুলো বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যে কথাগুলো বলছি, সেখানে কিন্তু আপনার ধরেন ঔষধ থেকে শুরু করে নানা রকম অটোমোবাইলস, এরকম নানা সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে যে শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার ক্ষেত্রে। এর পাশাপাশি রয়েছে ব্লু ইকোনমি। আমি যদি বলি যে চট্টগ্রামটি ব্লু ইকোনমি হওয়ার জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ এলাকা। এই অঞ্চলকে ঘিরে যেহেতু সমুদ্র, এখানে বন্দর রয়েছে, সমুদ্র রয়েছে, যে নীল অর্থনীতি, অর্থাৎ ২০১৪ সালে যখন বাংলাদেশ সমুদ্র সীমা অর্জন করে, বিশাল যে সমুদ্র সীমা, সেখানে কিন্তু অর্থনীতির যে বড় সুযোগটি রয়েছে এই চট্টগ্রামকে ঘিরে। এবং এখানে শিল্পায়ন, অর্থাৎ এখানে নানা ক্ষেত্রে যেমন সীতাকুণ্ড রয়েছে, সীতাকুণ্ডে নানা শিল্পায়ন রয়েছে, এছাড়া চট্টগ্রামে দক্ষিণে শিল্পায়ন রয়েছে। একই সাথে গভীর যে সমুদ্র বন্দর, সেই সমুদ্র বন্দরের যে যোগাযোগ, সেটাও কিন্তু এই চট্টগ্রামকে দেখছে। সেই ক্ষেত্রে চট্টগ্রামের যে সম্ভাবনা, সেই সম্ভাবনা কিন্তু অমিত। তবে আমি কিছু সংকটের কথা বলছি। চট্টগ্রামের যে সংকটগুলো, সেটা আসলে সবচেয়ে বেশি যে সংকটটা, সেটা সবাই জানে, নগরবাসী জানে, যেটা গেল বেশ কয়েক দশক ধরে আসলে মানুষের কষ্টের অন্যতম কারণ, সেটা হচ্ছে জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা নিরসন কিন্তু আসলে চট্টগ্রামের জন্য সবচেয়ে বড় একটি গুরুত্বপূর্ণ কাজ, যেটি আসলে অভিশাপ হয়ে রয়েছে। একই সাথে রয়েছে এই চট্টগ্রামকে বাণিজ্যিক, যেহেতু বাণিজ্যিক একটা হাব এখানে গড়ে ওঠার জন্য সুযোগ রয়েছে। এখানে বাণিজ্যিক রাজধানী বলা হতো, কিন্তু বাণিজ্যিক রাজধানী হওয়ার জন্য যেসব প্রয়োজন, যেসব সুবিধাগুলো প্রয়োজন, সেগুলো কিন্তু এখানে অনুপস্থিত। সবচেয়ে বড় কথা হচ্ছে, যেমন ধরুন এখান থেকে ঢাকায় যেতে হচ্ছে, যে কোনো কাজের জন্য বাণিজ্যিকভাবে আপনাকে ঢাকামুখী হতে হচ্ছে। তো বাণিজ্যিক রাজধানী হওয়ার ক্ষেত্রে এটি একটি প্রধান অন্তরায়। এছাড়া আরো কয়েকটি রয়েছে, পাহাড় ধস থেকে নানা সংকটগুলো রয়েছে, সেগুলো কিন্তু যদি সমাধান করা যায় তাহলে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম হয়ে উঠবে বাংলাদেশের অনন্য একটি স্থান। ধন্যবাদ রনি দত্ত আপনাকে। আবু সুফিয়ান, একটু আপনার কাছে যেতে চাই শুরুতে। এই যে বলছিল যে দীর্ঘদিন ধরে আমি সংকট দিয়েই শুরু করি, বলছিলেন আমাদের সহকর্মী রনি দত্ত যে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার মুখোমুখি হচ্ছে এবং এই সমস্যাটা আসলে সমাধান হচ্ছে না। কেন হচ্ছে না বলে আপনি মনে করেন? আসলে চট্টগ্রামের অনেক সমস্যাগুলোর মধ্যে জলাবদ্ধতা একটা বড় সমস্যা। তবে আসার বিষয়টা হচ্ছে যে বিভিন্ন খাল খনন এবং নালা নর্দমা পরিষ্কারের ফলে এই বছর জলাবদ্ধতা মনে করেন অন্তত 50% কমেছে। আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব ডাক্তার সাদ হোসেন দায়িত্ব নেওয়ার পর থেকে
যেভাবে জলাবদ্ধতা দূরীকরণে নালা খাল পরিষ্কারে জোর দিয়েছে এবং এই যে সিডিএ আর সেনাবাহিনীর যৌথ উদ্যোগে বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং সেটা জলাবদ্ধতা 50% এখন দূর হয়েছে। আগামীতে ইনশাল্লাহ আশা করি মেয়র মহোদয়ের বাইশের মতো আগামী 1 বছরের মধ্যে সেটা শূন্যের কোটায় চলে আসবে। তবে এই যে জলাবদ্ধতার সমস্যাটা মানুষের জন্য খুবই মানে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। সামান্য বৃষ্টিতে রাস্তাঘাট ডুবে যায়, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যায়, স্কুলগামী ছাত্র স্কুলে যেতে সমস্যা হয়, মানুষের ঘরে পানি উঠে যায় এবং এর ফলে আবার বিভিন্ন রোগ ব্যাধিতে মানে মানুষ কষ্ট পায়। তো আমরা আশা করব এই যে মেয়র মহোদয় যে আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম নগরবাসীকে, সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতে উনি সঠিক পদক্ষেপ নিয়ে চট্টগ্রামবাসীকে জলাবদ্ধতা মুক্ত করবেন সেটা আমরা প্রত্যাশা করি এবং আমরা দেখেছি অনেক কাজ হয়েছে। আগামীতে ইনশাল্লাহ এই কাজের মধ্য দিয়ে এই জলাবদ্ধতা আশা করি দূর হবে। আচ্ছা, আরো কিছু সংকটের কথা বলছিলেন আমাদের সহকর্মী, একটু আপনাদের কাছে আসতে চাই, শুরুতে আপনার কাছেই আমি আসবো। সেটা হচ্ছে যে এই যে আমাদের সহকর্মী যে সংকটগুলোর কথা বলছিল, এগুলো সমাধান করতে তো আসলে সমন্বয় দরকার। সেক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমত কতটা আছে বলে আপনি মনে করেন? আসলে এই যে চট্টগ্রামের যে সমস্যার কথা রনি দত্ত বলেছেন, যে চট্টগ্রাম একটা বিজনেস হাব হিসেবে শুধু বাংলাদেশের এই অঞ্চলের জন্য একটা বিশাল বিজনেস হাব হতে পারত, কিন্তু আমরা কেন জানি না যে অতীতে এই চট্টগ্রামকে নিয়ে আমাদের বিএনপি চেয়ার ক্ষমতায় থাকাকালে বেগম খালেদা জিয়া চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে উনি ঘোষণা দিয়েছিলেন এবং সেইভাবে কিছু অবকাঠামোগত উন্নয়ন, এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা আরো কিছু উন্নয়ন হাতে নিয়েছিল। কিন্তু পরবর্তীতে বিগত সরকার, আওয়ামী লীগ সরকার আসার পরে এই যে কর্মযজ্ঞটা অনেকটা থেমে গেছে। যে চট্টগ্রামকে বাণিজ্যিক হাব হিসেবে এবং বাণিজ্যিক রাজধানী হিসেবে করার আমাদের দাবি ছিল এখানে কিছু বাণিজ্যিক ব্যাংকের যাতে। আমি আপনার কাছে একদম সুনির্দিষ্টভাবে জানতে চাই, রাজনৈতিক ঐক্যমতটা আছে কিনা এই শহরে? রাজনৈতিক ঐক্যমত অবশ্যই থাকা উচিত, বহুমতের মধ্যে ঐক্যমত, এটাই তো রাজনীতি। কিন্তু আমরা দেখেছি বিগত দিনে সেটা ছিল না। তখন একটা দল এককভাবে সবকিছু নিয়ন্ত্রণ করতে গিয়ে আর বাকি রাজনৈতিক দলগুলোকে ইগনোর করেছে, জনগণের স্বার্থকে প্রাধান্য দেয় নাই, নিজেরা কিভাবে চেয়ারে বসে ক্ষমতার দাপটে নিজেরা কিভাবে নিজেদের আখের গোছাবে সেই চেষ্টায় তারা ছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই যে জুলাই আন্দোলনের পরে যারা জুলাই আন্দোলনের যে শক্তিগুলো আজকে একটা ঐক্যমত্য আছেই এবং বিশেষ করে চট্টগ্রামে যারা নেতা আছেন, চট্টগ্রামে যারা রাজনীতি করেন, আমাদের মধ্যে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আছে, পারস্পরিক হৃদ্যতা আছে এবং আমরা যে বহুমতের মধ্যেও বিভিন্ন বিষয়ে ঐক্যমত হতে পারি সেটা অতীতে আমরা দেখিয়েছি। আগামীতেও চট্টগ্রামের উন্নয়নে এবং চট্টগ্রামকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী করার ক্ষেত্রে এখানে কোনো রাজনীতিবিদদের মধ্যে কোনো দ্বিমত নাই। দ্বিমত নেই নিশ্চয়ই। আসমাত, আপনার কি কোনো দ্বিমত আছে আবু সুফিয়ান যেটি বলছিল সেটির সাথে? ঐক্যমত বলতে মানে স্বাধীনতার 54 বছর চলছে এখন, তো আমরা তো বিভিন্ন জনকে ক্ষমতায় আসতে দেখেছি। কেউ 3 ধাপে জয়ী হয়েছিল, দেশ শাসন করেছে, কিংবা গত 15 বছরে আরেকটা শাসনের অবসান আমরা দেখেছি। তো আসলে জনকল্যাণের চিন্তা করে বা একটা উন্নয়নমূলক যে কাজ করার জন্য রাজনৈতিক যে ভ্রাতৃত্ববোধের জায়গা এবং সেই রাজনৈতিক দলগুলোর যে কমিটমেন্ট, সেই অনুযায়ী যে কাজ করা, আসলে একটা ঐক্যমত্য কিসের ভিত্তিতে তৈরি হবে? জনগণের উন্নয়নের, জনগণকে গুরুত্ব দিয়ে সেই এলাকার উন্নয়নের জন্য। তা আমরা দেখি এই যে সমস্ত রাজনৈতিক দলগুলা ক্ষমতায় এসেছিল, শাসন করেছিল এবং তাদের অবসানগুলো আমরা দেখেছি খুবই প্যাথেটিকভাবেই তারা অবসরে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে যদি যথার্থ উন্নয়ন হতো তাহলে আজকে দাঁড়িয়ে আমাদেরকে আবার উন্নয়নের প্রশ্নে আসতে হতো না। তার মানে এখানে রাজনৈতিক ঐক্য, ভ্রাতৃত্ব এই জিনিসগুলোর যথেষ্ট অভাব পরিলক্ষিত হচ্ছে। আমি এটা মনে করি। তার মানে আপনি কিছুটা দ্বিমত পোষণ করছেন। মোহাম্মদ শফিউল আলম, অন্য দুজন একজন আরেকজনের সাথে দ্বিমত পোষণ করলো, আপনি কি বলবেন? আপনার দুইটা পার্ট ছিল, একটা ছিল চট্টগ্রামের জলাবদ্ধতার কারণগুলো। সেক্ষেত্রে আমি বিনয়ের সাথে আমার অগ্রজ রাজনীতিবিদ আবু সুফিয়ান ভাইয়ের সাথে একটি দ্বিমত আছে। মূলত চট্টগ্রামের জলাবদ্ধতার সমস্যাটা ছিল রাজনৈতিক এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ইন্টারনাল কনফ্লিক্ট। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এরিয়া কিন্তু পুরো সিটিকে কাভার করে। আপনি দেখবেন নালা নর্দমাগুলো, বর্জ্য ব্যবস্থাগুলো ডিল করে কিন্তু সিটি কর্পোরেশন। শুধুমাত্র রাজনৈতিক কারণে, কনফ্লিক্টের কারণে
যখন 8,500 কোটি টাকার যে প্রকল্পটা জলাবদ্ধতা নিরসন প্রকল্পটা বাস্তবায়ন হয়, এটা কিন্তু সিটি কর্পোরেশনের প্রকল্প ছিল, কিন্তু কনফ্লিক্টের কারণে ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব এবং তদানীন্তন মেয়রের কনফ্লিক্টের কারণে মাঝখানে সিডিএ কেটে দিয়ে দেওয়া হয়। এটা ছিল অযৌক্তিক তো সিডিএ চেয়ারম্যান প্রমাণ করেছেন। সিডিএ চেয়ারম্যান কি এই দায়িত্ব নিয়েছেন? তিনি তো আর্মিকে হস্তান্তর করে দিয়েছেন। তো তারপরে ভাগ্য ভালো ছিল যে দেশপ্রেমিক সেনাবাহিনী এগিয়ে এসেছেন। প্রশ্ন আছে যে 8,500 কোটি টাকার যেই ধরনের জলাবদ্ধতা নিরসনের যেই ইভেন্টগুলো ছিল, 21টা পয়েন্টের বেশি স্লুইস গেট করার কথা ছিল, সেখানে পাম্পিং এর মাধ্যমে পানি বের করে দেওয়ার কথা ছিল, ব্যবস্থাপনা করার কথা ছিল আপনার রেইনি সিজনে, সেগুলো কিন্তু পরিকল্পনা মাফিক এখনো হয়নি। আর একটা হচ্ছে টেকনিক্যাল প্রবলেম। চট্টগ্রাম সিটি আপনি দেখেছেন এই যে আশেপাশেই আমাদের ল্যান্ড টপোগ্রাফি কিন্তু ইরেগুলার। চট্টগ্রাম সিটির ল্যান্ড টপোগ্রাফিকে কনসিডারেশন নিয়ে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বা কোনো এক্সপার্টকে নিয়ে আজ পর্যন্ত কোনো সমীক্ষা হয়নি। কোনো রকমের স্টাডি ছাড়া পাহাড় পর্বত সাগর নদী থেকে রায় চট্টগ্রাম সিটির একটি যথার্থ পরিকল্পনা না থাকার কারণেই আমরা শুধু খোরাখুরি করছি বারবার। 3 নম্বর হচ্ছে আমাদের যে সেবা সংস্থাগুলো আছে, আমাদের সিটি কর্পোরেশন, সিডিএ, ওয়াসা, আমাদের বন্দর সহ যেই সেবা সংস্থাগুলো আছে তাদের মধ্যে কোনো সমন্বয় নেই এবং হু ইজ হু এটা ওয়েল ডিফাইন করা নেই। সেই কারণেই চট্টগ্রাম এর জলাবদ্ধতার মূল কারণ। আরেকটা হচ্ছে দ্বিতীয় কোশ্চেনটা ছিল আপনাদের রাজনৈতিক ঐক্যমত। বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে, টেকসই গণতন্ত্রের স্বার্থে এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার স্বার্থে সামনে নির্বাচন অনিবার্য, একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন। সেক্ষেত্রে রাজনীতিবিদদের ঐক্যমত প্রতিষ্ঠিত আছে আমি মনে করি। তার চেয়ে বড় কথা, জুলাই বিপ্লবের পর বিগত 1 বছরের বেশি সময় জাতীয় ঐক্যমত কমিশন আমাদের জাতীয় সমস্যাগুলো নিয়ে কিন্তু বারবার দফায় দফায় বসেছি। সেখানে কিছু কিছু ক্ষেত্রে হয়তো নোট অফ ডিসেন্ট এসেছে, বাট নোট অফ ডিসেন্ট ক্যানট ব্রিং এনি চেঞ্জ ইনটু দ্য রেজলিউশন। আমরা মনে করি যে ঐক্যমতগুলোতে আমরা স্বাক্ষর করে এসেছি, জনগণকে কমিটমেন্ট দিয়েছি, সেই জায়গাটাতে আমরা কতটুকু আন্তরিক। গণভোটের ব্যবস্থা করা হয়েছে, হ্যাঁ না ভোটের ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ আর ফেসিবাদের দিকে ফেরত যাবে না, বাংলাদেশ আর দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ থাকবে না, চাঁদাবাজ থাকবে না, এখানে লুটপাট হবে না, মানুষের অধিকারগুলো প্রতিষ্ঠিত হবে, তার মানে নির্বাচন আসলে আমি টেকসই একটু হবে। বলতে চাই, যেমন 3 জন, মানে আমি আবু সুফিয়ানকে দিয়ে শুরু করেছিলাম, মানে রাজনৈতিক ঐক্যমত যে নেই এটা কিন্তু বেশ প্রকট হলো। আমি আবারও ফিরবো এই বিষয়টি নিয়ে আবু সুফিয়ানের কাছে, তবে তার আগে আমি একটু দেখতে চাই এই শহরের মানুষ আসলে কি মনে করে। আমি একটু তাদের সাথে কথা বলতে চাই। আপনারা শুনছিলেন আপনাদের প্রার্থীদের কথা, এবং তারাই তো আসলে আপনাদের আইন প্রণেতা হবেন, আপনাদের উন্নয়নে কাজ করবেন। আপনারা কে প্রশ্ন করতে চান আমাকে একটু বলেন। আপনাদের প্রার্থীদেরকেও প্রশ্ন করতে পারেন। কে করতে চান? আমাদের একটাই কথা, এটা বাণিজ্যিক রাজধানী ঘোষণা করা হয়েছিল অনেক আগে, কিন্তু এখনো প্রকৃতভাবে সেটা বাস্তবায়ন করা হয়নি, সেটা সবাই জানেন। আপনারা যারা হন, যে নির্বাচিত হন, তাহলে সিটি গভর্নমেন্ট করার জন্য মাননীয় মেয়র মহোদয়কে আপনারা কতটুকু সহযোগিতা করবেন, কারণ মেয়র একা পারেন না এটা, যেহেতু 3টে কনস্টিটিউশনের আছে, এখানে 9, 10, 11 3জন সদস্য প্রার্থী আছেন। তা ওনাদের কাছে আমরা চাইবো সিটি গভর্নমেন্টের ব্যাপারে আপনারা কতটুকু সহযোগিতা করবেন, সেটা আমাদের প্রাণের দাবি। আর কেউ প্রশ্ন করতে চাইলে? আচ্ছা, যখনই যে দল ক্ষমতায় আসে তার বিপরীতে যারা বিরোধী দলে থাকে, সহযোগিতার বিপরীতে অযৌক্তিক বিরোধিতা করতে থাকে, বিশৃঙ্খল, মানে একটা অস্থিতিশীলতা, একটা বিশৃঙ্খলা আমরা সবসময় পরিলক্ষিত করি। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে সারা জাতি তাকিয়ে আছে একটি ঐক্যের দিকে। কারণ আগামীতে যারাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাবে, তারা সুষ্ঠুভাবে দেশ পরিচালনার জন্য কি ধরনের ভূমিকা রাখবে, আর যারা বিরোধী দলে যাবে তারা ওই সরকারকে দেশের উন্নয়নে কতটুকু সহযোগিতা করবে, নাকি আমরা অতীতের মতো দেখব যে ষড়যন্ত্র, অসহযোগিতা, বা ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি নির্বাচন বানচালের একটা ষড়যন্ত্র চলমান, অনেকেই নির্বাচন চাচ্ছেন না। তাহলে নির্বাচন পরবর্তী সময়ে যারা ক্ষমতা আসবে, বিরোধী দলে যারা থাকবে, তারা কতটুকু এই দেশকে ঐক্যবদ্ধ রাখার জন্য কাজ করবে, সেটা আমার একটা প্রশ্ন। আমরা বেশ কিছু প্রশ্ন পেয়েছি স্থানীয় ভোটারদের কাছ থেকে, এবং তারা কিন্তু একদম সরাসরি প্রশ্ন করেছে, এবং আমাদের প্রশ্নের সাথে কিন্তু তারা দ্বিমত করেনি। তারা 3 জন প্রার্থীকেই প্রশ্ন করেছেন। আবু সুফিয়ান, একদম শুরুতে আবারও আপনার কাছে আসতে চাই যে বাণিজ্যিক নগরী কাগজে কলমে এটাকে বলা হয়, আপনিও বলছিলেন,
কিন্তু আদতে কি এটি বাণিজ্যিক নগরী হতে পেরেছে? আসলে যে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে যে ঘোষণা করা হয়েছিল 91 বিএনপি সরকারের আমলে, পরবর্তী সরকার যে বিশেষ করে যারা গত 15-17 বছর যারা ক্ষমতায় ছিল, তারা সুশাসন, গণতন্ত্র এবং জবাবদিহিতার অভাব তো তাদের ছিলই। জনগণের সাথে তাদের সম্পৃক্ততা ছিল না, জনগণের কোনো তোয়াক্কাও তারা করে নাই। তারা নিজেরা নিজেদের আখের গোছানোর জন্য যেটা প্রয়োজন সেটা করেছে। আর বন্দরকে নিয়ে বিভিন্ন ভাগ বাটোয়ারা নিজেরা ব্যবসা বাণিজ্য করেছে, কিন্তু যে বন্দরের উন্নয়ন এবং এই বন্দর ভিত্তিক বন্দরকে ঘিরে চট্টগ্রামের সামগ্রিক উন্নয়নের মাধ্যমে সত্যিকার বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কোনো কাজ করে নাই। তো আমরা আশা করব যে আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার দেশ পরিচালনার দায়িত্ব পেলে অবশ্যই সেটা চট্টগ্রামের যে পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখবে এবং সেটা আমরা প্রত্যাশা করি। আমরা যদি জনগণের ভোটে যদি নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, অবশ্যই আমাদের সরকার ইনশাল্লাহ সেটা করবে। নিশ্চয়ই। এবং আমি আসমা আক্তার একটু আপনার কাছে জানতে চাই, আরেকটা প্রশ্ন ছিল যে যদি নির্বাচিত হন, বিরোধী দলে যে থাকবে তাকে কতটা সহায়তা করবেন বা সমন্বয় করে কাজ করবেন, খুব সংক্ষেপে যদি একটু বলেন। ধন্যবাদ। অবশ্যই যদি আমরা সরকারে যাই তাহলে তো আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে জনগণকে সাথে নিয়ে অপর যে রাজনৈতিক দলগুলো আছে প্রত্যেকের সমন্বয়ে কাজ করা। একই সাথে বিরোধী দল থাকলেও আমরা এই শহরের সমস্ত জনমানুষের প্রতিনিধিত্বের অংশ হিসাবে জনকল্যাণের জন্যই সমন্বয়ের অংশ হব, এটা আমরা মনে করি। এবং যারাই কাজ করতে চায় তাদেরকে আমরা সহযোগিতা নিশ্চয় করব, কারণ জনগণের প্রতি আমাদের কমিটমেন্ট আছে। মোহাম্মদ শফিউল আলম, জনগণের প্রতি তো আসলে সবারই কমিটমেন্ট থাকবে। সেক্ষেত্রে মেয়রের কথা একজন ভোটার বলছিলেন যে মেয়রের একার পক্ষে তো সম্ভব না, তাকে তো আসলে আপনাদেরকেই সমন্বয় করে বা সাহায্য করে কাজ করতে হবে। সেই জায়গায় আসলে আপনি কি মনে করছেন? মেয়রকে যেন কেউ সাহায্য করতে না হয়, সেই রকম একটা অবস্থানে মেয়রকে নিতে হবে। আমরা স্পষ্ট বলতে চাই, চট্টগ্রামের উন্নয়নের জন্য, যেহেতু চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড, চট্টগ্রাম শহরে মেয়রকে হেডেড বাই মেয়র, এখানে সিটি গভর্নমেন্ট হওয়ার কোনো বিকল্প নেই। এখানে বন্দর সহ অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, চট্টগ্রাম আর অর্থনীতির ক্ষেত্রে, চট্টগ্রামের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, দেখেন বাণিজ্যিক রাজধানী বলছেন, রাজধানী বোঝায় যেখানে সিদ্ধান্ত হয়। চট্টগ্রামের মেয়রের এই সিটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য মন্ত্রণালয়ে ধর্ণা দিতে হয়, কেন এটা হবে? উনি চট্টগ্রামের নির্বাচিত মেয়র হিসেবে তিনি গার্ডিয়ান হবেন, একটা মাদার অর্গানাইজেশন সিটি কর্পোরেশন কাজ করবেন। এটি যতক্ষণ পর্যন্ত হবে না, মেয়রকে এম্পাওয়ার্ড করা হবে না, যতদিন পর্যন্ত না আমাদের অন্যান্য যে সংস্থাগুলো আছে, বন্দর, রেলওয়ে, এখানকার মাঠ প্রশাসন, সব কিছুকে নিয়ে হেডেড বাই মেয়র বা সিটি কর্পোরেশন করা হবে না, ততদিন পর্যন্ত এগুলো সমাধান হবে না। একজন মেয়র যথাযথ এম্পাওয়ার্ড না হওয়া, নির্বাচিত যে জনপ্রতিনিধি আছে, বিশেষ করে কাউন্সিলররা, আপনি সিডিএ প্ল্যান পাশ হয় না এরকম খুব একটা পাবেন না, কিন্তু এলাকার মেয়রদের, কাউন্সিলরের সাথে কোনো সমন্বয় ছিল, সিটি কর্পোরেশনের সাথে কোনো সমন্বয় ছিল, যে কারণে যেনতেনভাবে আজকে স্থাপনা উঠছে, জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এখানে মেয়র কতটুকু ক্যাপাসিটি আছে? আপনি অন্যায় করেছেন, জোরপূর্বক বাদ দিয়ে দিয়েছেন বা খাল ভরাট করে ফেলছেন, একজন জনপ্রতিনিধি কতটুকু ক্যাপাসিটি আছে? লিমিটেড তো তার ম্যাজিস্ট্রেসি পাওয়ার তাকে দেওয়া হয়নি। এই সমস্ত বিষয়গুলো লেজিসলেটিভলি আমাদেরকে ডিফাইন করতে হবে এবং চট্টগ্রামের সিদ্ধান্ত চট্টগ্রাম নেবে। চট্টগ্রামের ব্যবসায়ীরা, চট্টগ্রামের একদম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হিসেবে তারা এম্পাওয়ার্ড হতে হবে। বাণিজ্যিক রাজধানী বলতে বাণিজ্যের ক্ষেত্রে চট্টগ্রাম একটা ডিসিসিভ অথরিটি নিয়েই কাজ করতে হবে, এটি নিশ্চিত করা ছাড়া। হ্যাঁ, এবং তাহলেই আসলে চট্টগ্রামকে যে বলা হয় যে বিশ্বমানের একটা শহর করা সম্ভব চট্টগ্রামকে, তাহলেই হয়তো সেটি করা যাবে। উপমহাদেশের সবচাইতে বিশ্বমানের পর্যটন নগরী করা দরকার। আমাদের এখানে বে অফ বেঙ্গল আছে, আমাদের কর্ণফুলী এস্টুয়ারি আছে, আমরা ব্লু ইকোনমি ফ্লারিশ করতে পারি। আজকে কেন বে অফ বেঙ্গল থাকার পরেও, কর্ণফুলী রিভার থাকার পরেও আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো আপনার ডিপ টিউবওয়েল করে আমাদের এই যে মাটির নিচের যে পানির লেয়ার আমরা ধ্বংস করছি কেন? আমরা কেন রিফাইন করে, আমরা রিসাইক্লিং করে আমরা ওয়াসার সমস্যার সমাধান করছি না? সবকিছুই ব্লু সিটি, ব্লু ইকোনমি প্ল্যান নিয়ে টোটাল পর্যটন হাব করে রাঙামাটি সহ, আমাদের সীতাকুণ্ড সহ, আমাদের পার্কিরচর সহ 200 নটিক্যাল মাইল এক্সক্লুসিভ ইকোনমিক জোন উই হ্যাভ। পৃথিবীর কয়টা দেশে আছে? যদি নিরাপদ নগরী করা যায়, দুর্নীতিমুক্ত করা যায়, যানজট মুক্ত একটি চট্টগ্রাম করা যায় এবং বিশ্ব দরবারে আমরা যদি আস্থার জায়গায় ফিরিয়ে আনতে পারি,
যে আমরা কমিটমেন্ট রাখি, তাহলে এখানে বিনিয়োগ বেড়ে যাবে। আপনি এই বিষয়গুলোকে ইনক্লুসিভলি চিন্তা না করলে নিশ্চয়ই, এবং ইনক্লুসিভলি এগিয়ে যেতে চিন্তা পারবো। করার কথাই কিন্তু সামনের নির্বাচনে সবাই ভাবছে এবং সবার প্রত্যাশাও তাই। আমি আবার একটু যেতে চাই যারা স্থানীয় ভোটার আছে তাদের কাছে। আপনারা যদি কেউ প্রশ্ন করতে চান। আসসালামু আলাইকুম, আমি নূর সালাহ মডেল বালিকা মাদ্রাসার প্রিন্সিপাল। আমার বিষয় প্রশ্ন হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনারা কি পরিবর্তন আনতে চাচ্ছেন এবং আপনাদের পরিকল্পনাটা কি? গত কয়েক বছর ধরে শিক্ষা ব্যবস্থার যে ঢেলে থাকা পরিবর্তনগুলো, সেগুলো নিয়ে আপনারা কিভাবে পরিবর্তন আনবেন, শিক্ষা ব্যবস্থা নিয়ে কি চিন্তা করছেন, সে বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে। আমি একটু এই পাশ থেকে দেখতে চাই। আমার প্রশ্ন হচ্ছে, বর্তমান যে সিসিশিয়ান নির্বাচন নিয়ে লেভেল প্ল্যানিং নির্বাচন বলতেছে, বিভিন্ন জায়গায় কোন খারাপি হচ্ছে এবং প্রশাসনের ভূমিকা হচ্ছে নিরাপত্তা পালন করতেছে, কিন্তু আপনাদের এমপি প্রার্থীদের সিদ্ধান্ত কি? আপনারা প্রশাসনের উপর কি হস্তক্ষেপ নিচ্ছেন, কি জানতে চাচ্ছেন? স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনারা কোনো পদক্ষেপ বা কোনো কিছু জানতে চাচ্ছেন কি বা পাচ্ছেন কি, এটা একটু জানতে চাচ্ছি আর কি। কোন খারাপি নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মীকে খুন করা হচ্ছে, বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে খুন করা হচ্ছে, সন্ত্রাসী হচ্ছে, এগুলোর বিষয়ে বর্তমান আর নির্বাচন বাকি আছে 1 মাস, আপনাদের চিন্তাধারা কি? নির্বাচনের সামনে রেখে আমরা দেখেছি এখানে আমাদের চট্টগ্রামে 28 সনে আমাদের দানিশ শিশুর প্রার্থী, ওখানে সন্ত্রাসীরা এসে যে নির্বাচনের গণসংযোগের সময় হামলা করেছে। এখানে বিভিন্ন সময় আমরা দেখেছি এখানে সন্ত্রাস এখনো যে বর্তমান যে সরকারের যে আচ্ছা, চেষ্টা প্রশ্নটা আমাদের করতেছে, কাছে পরিষ্কার, অর্থাৎ নিরাপত্তাহীনতা আছে, নিয়ে কিন্তু তারা কি আপনার মনে ভাবছে? করেন, আমি মনে করি সরকারের এবং যে প্রশাসন আছে, প্রশাসনের দায়িত্ব অবৈধ অস্ত্র আছে, অস্ত্র এখনো জমা হয় নাই, অনেকে লুট হয়েছে, তা নাই, ঠিক আছে। এখানে উদ্ধার করা খুব দরকার যে আপনার নির্বাচনের সাথে। সবাই ধন্যবাদ। ওকে, আপনি খুব ছোট করে আপনার প্রশ্নটা, আমাদের সময় সংক্ষিপ্ত আছে। যানজটটা একটা আমাদের সবচেয়ে বড় একটা সমস্যা। এই সমস্যা থেকে আমরা কিভাবে নিরসন পেতে পারি, সেটা আমাদের একটা প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে আসলে দেখেন, নির্বাচন তো সামনে চলে আসে, 1 মাসও এখন নির্বাচনের সময় নেই, যে আমাদের এখনো যে ভ্রাতৃত্ব ভালোবাসা আছে, নির্বাচনের পরে কি সেই ভ্রাতৃত্ব ভালোবাসা কি থাকবে? এটা আমাদের যারা সংসদ সদস্য পদপ্রার্থী তাদের থেকে একটা প্রশ্ন। এই প্রশ্নটা যথাযথ উত্তর পেলে আমরা খুব সন্তুষ্ট হব ইনশাআল্লাহ। সালাম। ধন্যবাদ আপনাকে। আমরা বেশ কিছু প্রশ্ন পেয়েছি, নিশ্চয়ই আপনারা শুনেছেন যে একজন শিক্ষা নিয়ে বলল, যানজট নিয়ে শুনলাম আমরা, এবং সবচেয়ে বড় যে ব্যাপার সেটা হচ্ছে নিরাপত্তাহীনতা, সেটা নিয়ে তারা বলেছে। শুরুতেই আবারও আবু সুফিয়ানের কাছে। ধরেন এই চট্টগ্রাম, বিশেষ করে আমার 9 নির্বাচন এলাকার কথা বলছি, এখানে শিক্ষা প্রতিষ্ঠান অপ্রতুল অনেক আছে, কিন্তু জনসংখ্যার বিচারে এটাকে অপ্রতুলই বলা যায়। গত 20 বছরে শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে কয়েকটা, কিন্তু জনসংখ্যা বেড়েছে প্রায় 10 গুণ। কাজে এখানে অনেক অনেক মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা দরকার। এই যে ডিসেম্বর জানুয়ারি মাস আসলে অভিভাবকদের যে দৌড়াদৌড়ি, যে ছোটাছুটি, যে উৎকণ্ঠা, এটা কিন্তু আমিও একজন গার্ডিয়ান হিসেবে এটা আমাদের জন্য খুবই বিব্রতকর। যাতে আমরা যদি জনগণের প্রতি নির্বাচিত হতে পারি, অবশ্যই আমার চট্টগ্রাম 9 নির্বাচন এলাকায় আমার কমিটমেন্ট আছে যে বেশ কিছু মানে মানসম্মত আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলব। বিশেষ করে কারিগরি শিক্ষার ক্ষেত্রে আমরা প্রাধান্য দেব, এটা আছে। আরেকটা বিষয় হচ্ছে যানজট। এই যে মনে করেন চট্টগ্রাম শহরে আসলে এটা যিনি প্রশ্ন করেছেন, আমরা সবাই ভুক্তভোগী। যানজটের সমস্যাটা চট্টগ্রাম শহরে অনেক সময় খুবই প্রকট আকার ধারণ করে। যেমন আমি এখন আসার পথে আমি যেভাবে যে চিরাং ক্লাবের সামনে যে যানজটে পড়েছি, সেখানে প্রায় আধা ঘন্টা আমার সময় নষ্ট হয়েছে। খুবই বিশৃঙ্খল যানজটটা, মানে মনে হয় না যে এটা সারবে। সঠিকভাবে সঠিক ট্রাফিক ম্যানেজমেন্টের মাধ্যমে কিছু রাস্তাঘাটের আরো কিছু উন্নয়ন এবং প্রশস্তকরণ, আরো কিছু বিষয় নিয়ে এটা যদি ভালোভাবে ম্যানেজ করা যায়, সেই যানজট থাকার কথা না। তবে এটা যদি আমরা দেখি যারা প্রশাসনে, যারা এই ম্যানেজমেন্টে, ট্রাফিক ম্যানেজমেন্টে যারা থাকে, তারা যানজট দূরীকরণের চেয়ে নিজের পকেটে কিছু ঢোকানোর চেষ্টা বেশি থাকে বলে আমরা দেখি, মনে করি। আর যেটা আইন শৃঙ্খলার কথা যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে সরকারের দায়িত্ব হচ্ছে অস্ত্রধারী সন্ত্রাসী যারা আইন শৃঙ্খলা বিঘ্নকারী সৃষ্টিকারী, তাদেরকে জিরো টলারেন্সের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শক্ত বিচারের সম্মুখীন করার দরকার। সরকারের দায়িত্ব এটা আমরা জনগণ হিসেবে, আমরা প্রার্থী হিসেবে, আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা প্রশাসনকে সহযোগিতা করতে পারি, কিন্তু সরকার যে একটা নির্বাচনের পরিবেশ বলেন অথবা জনগণ একটা স্বাচ্ছন্দ্য জীবন, নির্বিঘ্ন একটা জীবন ব্যবস্থা সৃষ্টি করার জন্য এটা প্রশাসনের দায়িত্ব। তো আমরা মনে করি প্রশাসন আরো কঠোর এবং আরো এগুলা নিয়ে মনোযোগী হওয়া দরকার। এবং যদি প্রশাসন যদি সত্যিকার ভাবে মানে
মনে করে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখবে, এটা পারে। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা সেটা অবহেলা দেখি। আমরা আশা করি যে বহুদিনের পরে মানুষের যে একটা যে গণতন্ত্রহীনতার পরে মানুষ ভোটার অধিকার হারানোর পরে যে আন্দোলনের মাধ্যমে একটা ভোটের অধিকার ফিরে পেয়েছে, একটা নতুন আবু গণতন্ত্রের। সুফিয়ান, আমরা আসলে নির্বাচন সামনে এলে কিন্তু এমন ইতিবাচক প্রতিশ্রুতির পশ্চা আমরা সবসময় শুনি, কিন্তু আসলে সেগুলো বাস্তবায়ন কতটা হবে সেটা আসলে সময় বলে দিবে। এবং এবার যেহেতু সবার প্রত্যাশা একটা অংশগ্রহণমূলক নির্বাচন, আসমা আক্তার, একটু আপনার কাছে জানতে চাই যে এই যে বিগত শাসন আমলে আসলে এখানে যেসব উন্নয়ন হয়েছে সেগুলো আসলে কোনোটা মানে সব উন্নয়ন কি পরিকল্পিতভাবে হয়েছে, কিংবা কতটা দরকার ছিল বা কোনোটা দরকার ছিল না, এমন কিছু মনে হয়েছে কিনা আপনার? ধন্যবাদ। আসলে বিগত সময়ে যে উন্নয়ন হয়েছে, উন্নয়নের কথা আমরা শুনছি, সেই উন্নয়নগুলা কতখানি এই চট্টগ্রাম শহরের জনগণের জন্য প্রয়োজন, এই প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে। কারণ এখানে বিভিন্ন উত্তরবঙ্গ থেকে সহ বিভিন্ন জায়গা থেকে কাজের সন্ধানে মানুষ আসে, তো তাদের তো কর্মসংস্থান নেই, সেই কর্মসংস্থানের ব্যবস্থাটা করা হয়নি। তারপরে এখানে যে রিক্সা শ্রমিক থেকে শুরু করে ভ্যান চালক, নানা ধরনের গৃহকর্মী, তাদের পেশার নিশ্চয়তা নেই। তারপরে হচ্ছে আমাদের রিক্সা শ্রমিকেরা যারা আছে তাদের বিশ্রাম নেওয়ার কোনো জায়গা নেই। তো এই মানুষগুলো যে পরিশ্রম করবে, তাদের বিশ্রামে যদি ব্যবস্থা না থাকে একটা সিটিতে, তাহলে তাদের সেই সুব্যবস্থা না থাকলে এটাকে আমরা উন্নয়ন আসলে বলবো কিনা। আমাদের একটা বিশাল জনগোষ্ঠী গণ অভ্যুত্থানের আন্দোলনটা শুরু হয়েছে তাদের কর্মসংস্থানের নিশ্চয়তার জন্য, কিন্তু সেই কর্মসংস্থান আগেও আমরা দেখিনি, পরেও এটার কোনো লক্ষণ আমরা এখনো পর্যন্ত দেখিনি। তাহলে একটা বড় জনগোষ্ঠী তরুণ বসে বসে কিন্তু বৃদ্ধ হয়ে যাচ্ছে, তাদের মাথাটা বসে যাচ্ছে। তো এই যে কর্মক্ষমতাটা নষ্ট হচ্ছে, এটা দিয়ে কি আসলে উন্নয়ন বলা যাবে? নিশ্চয়ই এটা প্রশ্ন আছে। তারপরে এই যে সিটির উন্নয়নটার কথা আলোচনা এসেছে, জলাবদ্ধতার কথা এসেছে, 1 ঘন্টার বৃষ্টিতে পুরো শহর ডুবে যায় এবং মশা আছে অনেক। হ্যাঁ, মশা আছে। তাহলে এগুলা কি উন্নয়নের লক্ষণ? আমরা মনে করি না। তার সাথে হচ্ছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এখানে যারা পড়াশোনা করছে, তাহলে শিক্ষার যে দেহ মনে বিকশিত করার যে আয়োজন, সে আয়োজনটা কিন্তু নেই। তারপরে আমাদের দেশের বয়স্ক যে মানুষেরা আছে, একটা বড় অংশে তারা এই দেশকে, সমাজকে কন্ট্রিবিউট করেছে, তাদের জন্য কোনো আয়োজন নেই। এবং আমাদের নারীরা যারা স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, কর্মজীবী নারীরা কাজ করছে, তাদের জন্য কোনো কর্মসংস্থান, নিরাপত্তা, এগুলোর ব্যবস্থা নেই। তো যেখানে মানুষের নিরাপত্তা নাই, জনজীবনের নিরাপত্তা নাই, সেটাকেই আসলে উন্নয়ন কি বলা যাবে? আমি অন্তত মনে করি না যে এটা উন্নয়ন। তাহলে এই জাতীয় যে বিষয়গুলো আছে, সেগুলো যদি না হয়, আমাদের চিকিৎসা, মানে চট্টগ্রাম একটা বিশাল জনগোষ্ঠীর শহর। হ্যাঁ, এবং আমি এখানে একটু আপনার সাথে যুক্ত করতে চাই যে বিশেষত হাসপাতাল তেমন একটা নেই, এবং চট্টগ্রাম এত বড় একটা দ্বিতীয় বৃহত্তম শহর বলা হয় দেশের, কিন্তু এখানকার মানুষকেও কিন্তু বিদেশে ছুটতে হয় কিংবা ঢাকায় যেতে হয়। মানে এখানে এখন পর্যন্ত সেভাবে সেবাটা, অন্তত স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করা গেল না কেন? আমার ওই কথাটা শেষ করি। চিকিৎসাটা একটা বিশাল জনগোষ্ঠী, খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, এবং তার সাথে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, প্রত্যেকটা মানুষের জন্য চিকিৎসাটা সর্বাধুনিক এবং সহজলভ্য হওয়া উচিত। এবং বিশেষ করে যারা ফ্লোটিং মানুষ, ফ্লোটিং কাজ করে, তাদের জন্য চিকিৎসার বিনামূল্যে চিকিৎসার কার্ড থাকা উচিত। কিন্তু আমরা দেখছি আমাদের এখানে যতটা সরকারি হাসপাতালের অবনতি হয়েছে, পাশাপাশি ততটা বেসরকারি হাসপাতালের উন্নয়ন হয়েছে। তাহলে এই যে আয়োজনটা, এটা তো মানে উন্নয়নের মধ্যে পড়ছে না। তাহলে শিক্ষা পড়লো না, স্বাস্থ্য পড়লো না, কর্মসংস্থান পড়লো না, মানুষের নিরাপত্তা পড়লো না, এবং সিটির উন্নয়নে জলাবদ্ধতা নিরসন হলো না। তাহলে এগুলো দিয়ে বড় বড় ফ্লাইওভার দিয়ে, টানেল দিয়ে আসলে উন্নয়নটা বলা যাবে না। এবং আরো দুঃখের বিষয়, আমাদের যে চট্টগ্রাম বন্দর, সেটা বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য মরিয়া হয়ে সবাই আছে। আগের সরকার ছিল, তার আগের সরকার ছিল, এবং অন্তর্বর্তীকালীন সরকারও তার অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করে বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। আচ্ছা, আমি একটু শেষ করছি। তো এই যে পরিস্থিতিটা, এটা দিয়ে আসলে চট্টগ্রামে কোনো উন্নয়ন আসলে সেই অর্থে হয়নি, এটা বলতে হয়। আচ্ছা, তার মানে শফিউল আলম, আসমা আক্তার বলছিলেন যে চট্টগ্রামে আসলে উন্নতি হয়নি বিগত বছরগুলোতে।
আপনি কি বলবেন? তিনি অনেকগুলো বিষয় কিন্তু বলেছেন যে নারীদের কর্মসংস্থান, নারীদের নিরাপত্তা, তারপরে তিনি বলেছেন চিকিৎসা ব্যবস্থার কথা, এবং এটা আমিও যুক্ত করেছিলাম যে চিকিৎসা ব্যবস্থা একেবারেই তলানিতে, এখন আসলে সেই রাজধানীতে ছুটতে হয়। সব মিলিয়ে যদি আপনি বলেন উন্নয়নটা হলো না কেন আসলে? দেখেন, উন্নয়নের যে কথাটা আনা হয়েছে, আমার মনে হয় আপনি স্পেসিফিক বলেই ফেলতে পারতেন যে অবকাঠামোগত উন্নয়ন। একটি দেশের উন্নয়নের যে ইউনিভার্সাল ডেফিনেশন, সেখানে কিন্তু অবকাঠামোগত উন্নয়ন একটি সূচক। নিরাপত্তা, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, এগুলো নিশ্চিত না করে মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলোকে কনসিডারেশন না নিয়ে কোনো উন্নয়ন বলা যায় না। আর উন্নয়নের নামে যা হয়েছে, লুটপাট হয়েছে। আপনি দেখেন, আপনার একটা কোশ্চেন তো এরকমও ছিল যে যথার্থ ছিল কিনা উন্নয়নগুলো। সে অবকাঠামোগত উন্নয়নে আসেন টানেল আজকে প্রতিদিন প্রায় 1.5 লক্ষ টাকার উপরে, সেখানে প্রতিদিন লস দিচ্ছে। এটা একটা লুজিং কনসার্ন। তাহলে কি এত বড় মেগা প্রকল্প যারা হাতে নিয়েছিল, যথাযথ ফিজিবিলিটি স্টাডি ছিল? অবশ্যই ছিল না। এরপর দেখেন আপনার চিকিৎসা ক্ষেত্রে, যত ক্ষেত্রে বলেন রাইট ম্যান ইন রাইট প্লেস এনশিওর করা হয় নাই। এই জন্যই দরকার তো যে সংস্কার প্রস্তাব করা হয়েছে না বোর্ড, একজন জনপ্রতিনিধির বিভিন্ন লেভেলে তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু হতে হবে, মিনিমাম কতটুকু হতে হবে, এই বিষয়গুলো কিন্তু এখন জনগণ চিন্তা করছে বলেই তো সংস্কার কমিশন এগুলো গিয়েছে। এগুলো তো জনগণ থেকে এসেছে। এগুলো আমাদেরকে ভাবতে হবে। বাংলাদেশ আগে যেভাবে চলেছে, এখন সেগুলো যদি একইভাবে জোড়াতালি দিয়ে আমরা চালাতে যাই তাহলে হবে না। শিক্ষার ক্ষেত্রে দেখেন, আপনি যদি চেন্নাই যান, ব্যাঙ্গালোর যান, ব্যাংককে যান, আপনি বাংলাদেশিদের মধ্যে 80% দেখবেন চট্টগ্রামের। কেন? বিশ্বমানের বা উন্নত চিকিৎসা বলতে যেটা আমরা বুঝি, সেটাই চট্টগ্রাম শহরে নেই। কোনো কর্তৃপক্ষ নেই এখানে। সবগুলো হাসপাতাল দেখবেন জামালখান এবং চকবাজার এরিয়ার মধ্যে। আজকে আমার পতেঙ্গা এরিয়ার মানুষ সল্টগুলা ক্রসিং এ লেবার পেইন নিয়ে, প্রেগনেন্সি ব্যথা নিয়ে একজন মহিলা আসতেই দুর্ঘটনার শিকার হয়ে যাচ্ছে। প্রান্তিক পর্যায়ের চিকিৎসার কথা আমরা গণমাধ্যম কর্মী, এই যে একটা চট্টগ্রাম মেডিকেল কলেজে আজকে স্বাধীনতার 54 বছরে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজকে দুর্গন্ধ মুক্ত করতে পেরেছি। আপনি যান, প্লিজ পে ভিজিট ওভার দেয়ার, আপনি নাকে রুমাল দিয়ে যেতে হবে। এইটুকু তো আমরা পারি নাই। আমরা আসলে এই যে আপনার অন্য দুজন প্রার্থী যে আলোচনা আমাদের, আমি একটু শেষ করি। এই জায়গায় আমার দলের পক্ষ থেকে আমাদের সুস্পষ্ট কমিটমেন্ট আছে। চট্টগ্রামের যানজট, চট্টগ্রামের শিক্ষা, চট্টগ্রামের চিকিৎসা নিয়ে আমাদের ব্যাপক পরিকল্পনা আছে এবং আউট অফ দ্য বক্স। চট্টগ্রামকে কি আপনি টেনে লম্বা করে ফেলতে পারবেন? নিশ্চয়ই আপনাকে কিছু চিন্তা ভাবনা করতে হবে আউট অফ দ্য বক্স। সেখানে আমাদের সুস্পষ্ট চিন্তা ভাবনা হচ্ছে, পরিকল্পনা হচ্ছে যে আমাদের স্কুল এবং অফিস টাইম শিডিউলিং চেঞ্জ আনতে হবে। আমাদের 2টা বড় বড় ইপিজেড আছে, সেখানে আমাদের স্লট করে দিয়ে তাদের অফিস আওয়ারের পরিবর্তন আনতে হবে কিনা। আমাদের যে ভার্টিক্যাল এক্সপানশন আছে সিটির, নগরের মধ্যে, সে ভার্টিক্যাল এক্সপানশন এখন লিমিটেড করার কিন্তু আমাদের সময় চলে এসেছে। হরাইজন্টাল এক্সপানশনের জন্য আমাদেরকে যেতে হবে। আনোয়ারাকে যদি আমরা এক্সপানশন না করি, আমার এত বড় বিশাল মেগা প্রকল্প যে টানেল, এটাও তো লুজিং কনসার্ন হয়ে যাচ্ছে। সো উই মাস্ট থিঙ্ক অফ হরাইজন্টাল এক্সপানশন। এবং আসলে সবার কথাই কিন্তু চিন্তা করতে হবে এবং শহরটার কথা ভাবতে হবে। আবু সুফিয়ান, আসলে আমরা যে আলোচনা করছি সব আসলে দেশকে ভালো রাখার জন্য, কিংবা এখন যেহেতু এখানে আলোচনা করছি চট্টগ্রাম শহরকে ভালো, আপনি যদি অল্প কথা আমাকে একটু বলেন যে এখানে ফুটপাত সংকট আছে, উন্নয়নের নানা ধরনের সংকটের কথা আমরা শুনলাম, আপনি যদি সংক্ষেপে বলেন যে আসলে এই সংকটগুলো নিয়ে এতদিন যা হয়নি তা আদৌ হবে কি না? এতদিন হয় নাই বলে যে আদৌ হবে না সেটা আমরা মনে করি না। কারণ অতীতে আমি তো আগেই বলেছি যে এখানে গণতন্ত্র ছিল না, সুশাসন ছিল না, জবাবদিহিতা ছিল না। যারা জনপ্রতিনিধি দাবি করে ক্ষমতার চেয়ারে বসেছিল, তাদের সাথে জনগণের অনেক দূরত্ব ছিল, কোনো সংযোগ ছিল না, যার কারণে অনেক কিছু থেকে আমরা বঞ্চিত হয়েছি, চট্টগ্রামবাসী বঞ্চিত হয়েছে। তো আমরা আশা করছি আগামী নির্বাচনের মাধ্যমে যদি জনগণের প্রতিনিধি নির্বাচিত হয়ে দেশ পরিচালনার দায়িত্ব পায়, অবশ্যই জনগণের দুঃখ দুর্দশা, জনগণের প্রতি যে কমিটমেন্ট অথবা জনগণের যে কষ্ট, সেটা লাঘব করার জন্য চেষ্টা করবে এবং চট্টগ্রামকে বিশেষ করে নতুনভাবে গড়ে তোলা, একটা বাসযোগ্য, একটা নিরাপদ নগর হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে
যারাই নির্বাচিত হবে জনগণের সাথে তাদের কমিটমেন্টের কারণে তারা সেটা আশা করি পূর্ণাঙ্গভাবে করবে, সেটা আমরা প্রত্যাশা করতে পারি। অতীতে হয়নি বলে আগামী হবে না, এরকম নৈরাশ্যবাদী চিন্তা ভাবনা আমাদের বাদ দিয়ে আমাদেরকে সামনে, দেশকে সামনে নিয়ে এগিয়ে যেতে হবে এবং অবশ্যই মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে স্বপ্ন, একটা নতুন বাংলাদেশ, একটা নতুন কিছু, এটা নতুন সরকারের মাধ্যমে ইনশাআল্লাহ আশা করি হবে। নিশ্চয়ই, এবং আমরাও একদমই নৈরাশ্যবাদী কথা শুনতে চাই না, আমরা আসলে অনেক বেশি আশাবাদী কথা শুনতে চাই। যেমনটি আপনারা বলছেন, শুধু কথাই শুনতে চাই না, আমরা কাজেও দেখতে চাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য, এবং আমাদের সাথে যারা স্থানীয় ভোটার আছেন তাদেরকেও ধন্যবাদ, আপনারা এতক্ষণ ছিলেন আমাদের সাথে। একদম শেষ কথা, আসলে আমরা আশার কথা শুধু শুনতে চাই না, আমরা কাজেও দেখতে চাই, এবং নিশ্চয়ই চট্টগ্রাম শহরের যারা ভোটার আছেন তারাও তাদের সেই প্রার্থীকেই নির্বাচিত করবেন যে কারণে তাদের শহরটা বিশ্বমানের হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো জেলায়।